নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব ৩৯ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর হতে চলেছে পর্বগুলো। আজকের পর্বটাও খুব সুন্দর হবে এবং আগামীতে অনেক দারুণ দারুণ নতুন টুইস্ট আসতে চলেছে। শুনতে থাকুন, শুরু করছি। রাত্রি নিজেকে তার ফ্ল্যাটের বেডরুমে বন্দি করে রেখেছে আর ক্রমাগত একটা নাম্বার ডায়াল করেই চলেছে, কিন্তু ওপাশ থেকে ক্রমান্বয়ে সেই একই যান্ত্রিক কণ্ঠস্বর তাকে জানান দিচ্ছে অপর প্রান্তের ব্যক্তিটি এখন অন্য কলে ব্যস্ত আছে। নিশীথের ধারণা অনুযায়ী রাত্রির এখন শুটিংয়ে ব্যস্ত থাকার কথা, যে কারণে সে ফোন না করে একটা ছোট্ট মেসেজ পাঠিয়েছিল। কিন্তু আজ রাত্রির শুটিং কোনো একটা বিশেষ কারণে বাতিল হয়েছে, তাই সে সকাল থেকে বাড়িতেই রয়েছে। বারবার ভেবেছে নিশীথকে ফোন করবে, কিন্তু শেষ পর্যন্ত আর করেনি, কারণ নিশীথ এখন নার্সিংহোমে থাকবে আর কখন বাড়িতে সেটা তো আর তার পক্ষে জানা সম্ভব নয়। ওখানের পরিস্থিতি ঠিক কেমন সেটা না জেনে হঠাৎ ফোন করাটা উচিত নয় মনে করেই রাত্রি আর ফোন করেনি নিশীথকে। যদিও আলেখ আর কুহেলির কাছ থেকে সে রোজই খবর পাচ্ছে, কিন্তু তবুও নিশীথের সাথে কথা না বলতে পারলে যেন তার মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। এমনিতেই তার মনটা ভালো নেই, তার মধ্যে আজ হঠাৎ করেই বাড়িতে যে পরিস্থিতির সৃষ্টি হলো তাতে যেন রাত্রির মনটা শুধু খারাপই হলো না, তার রাগও সপ্তমে চলে গেল। সকাল থেকে কিন্তু পরিস্থিতি এরকম ছিল না, বরং ঠিক তার উল্টো দৃশ্য ছিল। আজ ধমনীতবাবুও বাড়িতেই রয়েছে। রোয়ান আর মিস্টার ক্যাম্পব্রেন লন্ডনে ফিরেই আগে ধমনীতবাবুকে 2 দিনের জন্য একটু বিশ্রাম দিয়েছেন। ধমনীতবাবু অবশ্য প্রথমে রাজি হননি, কিন্তু ওনারা তার কোনো কথাই শোনেননি। এতদিন ওদের অনুপস্থিতিতে তিনিই তো একা হাতে সবটা সামলাচ্ছিলেন, তাই তাকে এই 2 দিন একটু বিশ্রাম নিতে দিয়েছেন। আবার এরকম হঠাৎ করে পাওয়া একটা ছুটির দিনে সবাই একসাথে হওয়ায় বেশ ভালোই ছিল সবার মনটা। রাত্রির মনে নিশীথ আর এবং নবীনবাবুর জন্য যে চিন্তা থাকলেও একসাথে পরিবারের সঙ্গে এরকম হঠাৎ পড়ে যাওয়া একটা দিন পেয়ে ভালোই লাগছিল। কিন্তু এখন যেন তার মনে হচ্ছে এই ছুটিটা না থাকলেই ভালো হতো। সব ঠিকই চলছিল, টুকটাক গল্প গুজবের মধ্যে দিয়ে ব্রেকফাস্টটাও ভালোই জমে উঠেছিল, কিন্তু ধমনীতবাবুর বলা একটা ছোট্ট প্রসঙ্গ উত্থাপনে ছন্দপতন ঘটল। খেতে খেতে হঠাৎ ধমনীতবাবু বললেন, ঋতু ঋতু বেটা, সেদিন তো কথাটার কমপ্লিট হলো না। কোন কথাটা ড্যাড? আরে তোর বিয়ের কথাটা। রাত্রি খেতে খেতে থেমে গেল। সে জানতো আবার এই প্রসঙ্গ উঠবে, তাই বলে এত তাড়াতাড়ি এটা আশা করেনি। এখনও তো তার নিশীথের সাথে কথাই বলা হয়নি, কি উত্তর দেবে সে। রাত্রি তাই আবারও প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। ধমনীতবাবু এবং অনিশা দেবী দুজনেই যেন আজ একজোট হয়ে প্রসঙ্গটা তুলছেন। অনিশা দেবী বললেন, হ্যাঁ রে ঋতু, বিয়ে তো আজ হোক নয় কাল হোক করবি, তাহলে শুধু দেরি করে কি লাভ বলতো? সেদিন তো তোকে জিজ্ঞেস করলাম তোর কাউকে পছন্দ কিনা, তুই তো সে কথার কোনো উত্তরই দিলি না। মম, কি তোমরা আবার ওই একই টপিক নিয়ে শুরু করলে বলো তো? কেন, সমস্যাটা কি? আমরা তো বলছি তোর যদি কাউকে পছন্দ হয়ে থাকে তাহলে বল, আমাদের কোনো আপত্তি হবে না, শুধু ছেলে ভালো হওয়া চাই। আর তুই যদি পছন্দ করে থাকিস তাহলে সে যে ভালো হবে এটা নিয়েও আমার কোনো সন্দেহ নেই। রাত্রি তো কি বলবে বুঝতেই পারল না। নিশীথের কথা জানলে যে তার বাবা মা কেউ আপত্তি করবে না সেটা বুঝতে পারছি, কিন্তু নিশীথকে না জানিয়ে রাত্রি কিছু বলতে চায় না। তাদের সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো সহজ স্বাভাবিকভাবে শুরু তো হয়নি। অনেক বাধার পর অবশেষে এই তো সবে তাদের নতুন পথ চলা শুরু হয়েছে। এখনও তাড়াহুড়ো করে রাত্রি এমন কোনো সিদ্ধান্ত নিতে চায় না, বিশেষ করে নিশীথের পরিবারের এখন এরকম একটা পরিস্থিতি, এর মধ্যে ওইসব আলোচনা তো অসম্ভব। রাত্রি আরও একবার এড়ানোর চেষ্টা করে বলল, মম, তেমন কোনো ব্যাপার নয়, আমি শুধু এখন। রাত্রি কথাটা এড়ানোর জন্য বলতে চাইলেও ফল হলো একেবারে উল্টো। তার কথা শুনে আনিশা দেবী এবং ধনমিতবাবু দুজনেই মনে করলো রাত্রির জীবনে তেমন কেউ নেই, আর তাতে যেন ওনারা দুজনেই দারুণ উত্তেজিত হয়ে উঠলেন। রাত্রির কথা শেষ হওয়ার আগেই ধমনীতবাবু বলে উঠলেন, তার মানে তোর লাইফে তেমন কেউ নেই, তাই তো? অবশ্য তুই যেভাবে শুধু কাজ আর কাজ নিয়েই ব্যস্ত থাকিস, অন্যদিকে মন দেওয়ার সময়ই বা কোথায়? যাক, ভালোই হলো, তাহলে এবার তোকে কথাটা বলতে আর কোনো অসুবিধা নেই আমাদের। রাত্রি সব কিছু কেমন যেন হঠাৎ করে অদ্ভুত মনে হতে লাগলো। ধমনীতবাবু ঠিক কী বলতে চাইছেন বুঝে উঠতে না পেরে বলল,
কি কথা ড্যাড? উত্তরটা অনিশা দেবীর কাছ থেকে এলো। তিনিও বেশ খুশি হয়েছেন, সেটা তার হাসিটা দেখেই বোঝা যাচ্ছে। তোর জন্য একটা খুব ভালো সম্বন্ধ এসেছে ঋতু। কথাটা রাত্রির কাছে এতটাই অপ্রত্যাশিত ছিল যে সেটা শোনার পর রাত্রি কোনো রকম প্রতিক্রিয়া পর্যন্ত দিতে পারল না। ওদিকে অনিশা দেবী উচ্ছ্বসিত হয়ে বলেই চলেছেন, ছেলে এবং ছেলের পরিবার দুই খুব ভালো ঋতু। আমার আর তোর ড্যাড দুজনেরই খুব পছন্দ ওদের। আমার মনে হয় তুই শুনলে তোরও কোনো আপত্তি থাকবে না। রাত্রি প্রথমে ঘটনার আকস্মিকতা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু একটু পরেই নিজেকে সামলে নিয়ে প্রচণ্ড বিস্ময়ে রেস জোর করেই বলে উঠল, কি বলছো কি তোমরা? আমার জন্য সম্বন্ধ এসেছে মানে? এখানে কে আমার জন্য সম্বন্ধ পাঠাবে? এখানে আমার ফ্যান্সরা আমাকে দিনরাত ম্যারেজ প্রপোজাল পাঠালেও সেগুলোকে সম্বন্ধ বলা যায় বলে তোমার মনে হয় না? ডোন্ট টেল মি তোমাদের কোনো দূরের আত্মীয় হঠাৎ প্রকট হয়ে আমার জন্য সম্বন্ধ নিয়ে এসেছে। ধমনীবাবু বললেন, আরে এত চেঁচাচ্ছিস কেন? আগে পুরোটা শোন। আমাদের তেমন কোনো আত্মীয়ের সাথে যোগাযোগই নেই যে তারা তোর সম্বন্ধ পাঠাবে। তাহলে হঠাৎ এই সম্বন্ধের উদয় হলো কোথা থেকে দ্যাট? রাত্রির কথায় বিরক্তির ছাপ স্পষ্ট। তার একেবারেই ভালো লাগছে না এই হঠাৎ আগত সম্বন্ধের প্রসঙ্গটা। কিন্তু কে কার জন্য সম্বন্ধ পাঠিয়েছে একমাত্র সেটা জানার জন্যই এই প্রশ্নটা করল। কিন্তু যে উত্তরটা সে পেল সেটা সে স্বপ্নেও আশা করেনি। ধমনীবাবু বললেন, মিস্টার ক্যামরেন কালকেই তোর আর রোয়ানের সম্বন্ধের প্রস্তাব রেখেছেন, আর তার নাকি প্রথম থেকেই তোকে বেশ পছন্দ হয়েছিল। বিশেষ করে হোলের দিন তোদের দুজনকে একসাথে দেখে নাকি ওনার মনে হয়েছে তুই ওনার রোয়ানের জন্য একদম পারফেক্ট। আর সত্যি বলতে কি, সেদিন তোদের দুজনকে একসাথে দেখে আমাদেরও কিন্তু এই কথাই মনে হয়েছিল, তবে আমরা অতটা গুরুত্ব দিইনি। কিন্তু এখন যখন উনি নিজেই প্রস্তাবটা করেছেন তখন আমাদের মনে হলো রোয়ান তোর জন্য একদম উপযুক্ত। রাত্রির মাথাটা যেন হঠাৎ করেই কেমন ঘুরতে শুরু করছে। কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না। রোয়ানের সঙ্গে তার বিয়ের কথা হচ্ছে, এটা যেন সে বিশ্বাসই করতে পারছে না। সব কিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। এই তো সেদিন আলাপ হলো, এর মধ্যে বিয়ের সম্বন্ধ। রাত্রি যেমন বিস্মিত হলো তেমনই প্রচণ্ড পরিমাণে রেগেও গেল। খাওয়া অসম্পূর্ণ রেখেই উঠে দাঁড়িয়ে প্রায় চিৎকার করে বলে উঠল, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছোটা কি? রোয়ান আর আমি, এটা সম্ভব কি করে? আরে এই তো সবে ওনাদের সাথে পরিচয় হলো, এর মধ্যে এত কিছু হয়ে গেল। ওনাদের পছন্দ না হয় বুঝলাম, কিন্তু তোমাদের পছন্দ মানে? তোমাদের রোয়ানকে পছন্দ? কেন? অত বড় বিজনেসম্যান বলে? এভাবে দুটো সম্পূর্ণ ভিন্ন জাতি ভিন্ন ধর্মের মধ্যে অ্যারেঞ্জ ম্যারেজ? আবার বলছো তোমাদের পছন্দ? রাত্রি কি বলছে, কেন বলছে নিজেও বুঝতে পারছে না। সে শুধু এইটুকু জানে তার জীবনে নিশীথ ছাড়া অন্য কেউ থাকতেই পারে না। সেখানে রোয়ান আর তার বিয়ের কথা হচ্ছে, এটা সে কি করে সহ্য করবে? তাই যা মুখে এলো তাই বলে গেল। ধমনীবাবু অনিশা দেবী দুজনেই অবাক হয়েছেন। এরকম প্রতিক্রিয়া তারা একেবারেই আশা করেননি। বিশেষ করে রাত্রি এই ধর্মভেদ জাতিভেদের কথা বলায় তারা আরও অবাক হয়েছেন, কারণ রাত্রি কোনোদিন এইসবে বিশ্বাসী ছিল না। ধর্মনীতবাবু অবাক হয়ে বললেন, এসব কি বলছিস তুই ঋতু? ওরা বড় বিজনেসম্যান বলে আমরা রাজি হব কেন? আর তুই কবে থেকে এই ধর্ম বর্ণ নিয়ে পার্থক্য শুরু করেছিস? এই শিক্ষা তো আমরা তোকে দিইনি। তুই নিজেও তো এসব বিশ্বাস করতিস না, তাহলে আজ হঠাৎ এভাবে বলছিস কেন? ওনাদের তোকে পছন্দ, আমাদের রোয়ানকে পছন্দ, আমি এটাই বললাম। এখন তোর মত নাই থাকতে পারে, আমরা তো আর তোকে জোর করছি না, কিন্তু তুই এভাবে কেন রিয়্যাক্ট করছিস ঋতু? রাত্রির মন মেজাজ সম্পূর্ণরূপে বিগড়ে গেছে। কোনো যুক্তি তর্কের ধার ধারল না সে। তার মন মস্তিষ্কে শুধু একটাই কথা ঘুরছে, নিশীথ ছাড়া অন্য কারোর নাম পর্যন্ত সে তার জীবনে সহ্য করবে না। তাই যে রাত্রি কোনোদিন তার বাবা মাকে উঁচু আওয়াজে একটা কথা পর্যন্ত বলেনি, সেই রাত্রি আজকে শুধু যে উঁচু আওয়াজে কথা বলল তাই নয়, কি বলতে কি বলে গেল নিজেও জানে না। রাগে অন্ধ হয়ে সব জ্ঞান বুদ্ধি লোপ পাওয়ার কথা রাত্রি শুনেছিল, আজ সেটাই তার সাথেও ঘটল। রাত্রি অসম্ভব চিৎকার করে বলল, সেই এখন আমি যা বলবো যা করব সবই তো ভুল মনে হবে তোমাদের, আর তোমরা যেটা করবে সেটাই ঠিক, তাই না? কেন? তোমরা পেরেন্টস বলে? এটা আমার লাইফ, আর আমার লাইফে কখন কি হবে সেটা একমাত্র আমি ডিসাইড করব, আর কেউ না, তোমরাও না, বুঝেছো? রাত্রি আর কোনো কথা না বলে পিছনে দুজন হতভম্ব মানুষকে ফেলে রেখে নিজের বেডরুমে গিয়ে নিজেকে বন্দি করে নিয়েছিল।
ধমনীত বাবু আর আনিশা দেবী দুজনেই কিছুক্ষণ অবাক হয়ে রাত্রির যাওয়ার দিকে তাকিয়েছিলেন, কারণ এই ব্যবহার তারা রাত্রির কাছ থেকে কখনো স্বপ্নেও আশা করেননি। তারা যে শুধু একটা সাধারণ সম্বন্ধের কথা বলেছিল, অবশ্যই রাত্রির মত ছাড়া তারা কিছুই করতেন না, কিন্তু এই প্রসঙ্গে রাত্রির হঠাৎ এহেন আচরণ এমন প্রতিক্রিয়া ব্যক্ত করলো, সেটাই তাদের বারংবার ভাবিয়ে তুলতে চাইছে। এদিকে রাত্রি নিজের ঘরে এসে সবার আগে ফোনটা তুলে একটা নাম্বার ডায়াল করলো, কিন্তু শুধু ব্যস্তই আসছে লাইনটা। এতে যেন রাত্রির রাগ আরও বেড়ে গেল, কিন্তু রাত্রি ফোন করা বন্ধ করলো না, ক্রমাগত ফোন করতেই থাকলো। রাগে বিস্ময়ে সে যেন উন্মত্ত হয়েছে প্রায়। অবশেষে যখন অপর প্রান্তে কলটা রিসিভ হলো, যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। তুমি নিজেকে ঠিক কী মনে করো বলো তো? কতটুকু চেনো তুমি আমাকে? কতদিনের আলাপ আমাদের? এই তো সবেমাত্র আমাদের বন্ধুত্ব হয়েছিল, এর মধ্যে তুমি এত কিছু কি করে ভেবে নিলে রোয়ান? ক্রমাগত এত প্রশ্নের আঘাতে রোয়ান যেন হতভম্ব হয়ে পড়ল। প্রথমে রাত্রি তাকে এতবার ফোন করেছে দেখে একটু অবাক হয়েছিল। একটা জরুরি কলে রোয়ান ব্যস্ত ছিল, কিন্তু সেটা শেষ করেই রাত্রিকে কল ব্যাক করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই আবার রাত্রির ফোন আসে। হাসি মুখে ফোনটা রিসিভ করেছিল, কিন্তু রাত্রির এহেন উগ্র রাগান্বিত কণ্ঠস্বর আর সেই প্রশ্নের আঘাতে সে হাসি নিমিষে মিলিয়ে গেল। রাত্রি একটু থামলে রোয়ান বলল, রাত্রি তুমি কি বলছো এসব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। রাত্রি এ কথায় যেন আরও রেগে গেল। তার কেন যেন এই কথাটা শোনার পর থেকেই বদ্ধমূল ধারণা হয়েছে যে রোয়ান সবই জানে, এবং হয়তো এই কথাটা বলার জন্য রোয়ানই তাকে ডিনারে ইনভাইট করতে চেয়েছিল। রাত্রি আরও রেগে গিয়ে বলল, কি বুঝতে পারছো না তুমি? হ্যাঁ, তোমার সাহস হলো কি করে আমার জন্য সম্বন্ধ পাঠানোর? রোহান যেন আকাশ থেকে পড়ল। সে সত্যিই এই বিষয়ে কিছুই জানে না। চরম বিস্ময়ে সে বলল, কি বলছো এসব? কিসের সম্বন্ধ? কেন না জানার অভিনয় করছো রোহান? কি লাভ? তুমি জানো না কিসের সম্বন্ধ? না রাত্রি, আমি সত্যিই জানি না। ওহ, তাহলে আমিই বলছি, শোনো। তোমার ফাদার আমার জন্য তোমার সম্বন্ধ পাঠিয়েছেন, ম্যারেজ প্রপোজাল। কী ভেবে তুমি এটা করলে? রোহান যেন আরও অবাক হলো। ম্যারেজ প্রপোজাল? আমি সত্যি বলছি রাত্রি, আমি কিছুই জানি না এই ব্যাপারে। ডোন্ট লাই রোহান, তুমি বলতে চাও তোমার ফাদার এত বড় একটা ডিসিশন তোমাকে না জানিয়ে নিয়েছেন? ইয়েস রাত্রি, ট্রাস্ট মি, আমি সত্যিই কিচ্ছু জানি না এই ব্যাপারে। ইম্পসিবল, এটা হতেই পারে না, আমি মানি না। আমি তোমাকে নিজের বন্ধু মনে করেছিলাম রোহান, তুমি এইভাবে তার প্রতিদান দেবে আমি ভাবিনি। রাত্রি প্লিজ বিলিভ মি, আমি সত্যিই কিচ্ছু জানি না। আমি তো তোমার কাছ থেকে এই ব্যাপারটা প্রথম শুনলাম। স্টপ ইট রোহান, আমি কোনো কথা শুনতে চাই না। শুধু একটা কথা শুনে রাখো, আমি তোমাকে বিয়ে করব না, কখনোই না। আর এরপর বন্ধুত্বটাও থাকবে কি না আমি বলতে পারছি না। রোহানকে আর একটাও কথা বলার সুযোগ না দিয়ে রাত্রি ফোনটা কেটে দিল। তার মাথায় যেন প্রকৃত অর্থেই আগুন জ্বলছে। এভাবে সে কারোর সঙ্গে কথা বলে না, এমনকি এভাবে কথা বলার কথা হয়তো রাত্রি নিজেও কল্পনা করতে পারে না। আজ কিন্তু এই একটা প্রসঙ্গে তার মন মস্তিষ্কে যে তুমুল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, তাতে তার সব বোধ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান সবই এলোমেলো হয়ে যায়, তছনছ হয়ে যাচ্ছে। তার মনে শুধু একটাই কথা ঘুরছে, তার জীবনে শুধু নিশীথ ছিল, আছে, আর জীবনের শেষ দিন পর্যন্ত সেই থাকবে। রাত্রি দ্রুত হাতে নিশীথের নাম্বারটা বের করে ডায়াল করলো। আর নয়, আর দেরি করবে না সে। নিশীথকে সবটা জানাতেই হবে। কিন্তু পর মুহূর্তেই কলটা কেটে দিল রাত্রি। তখনও লাইনটা কানেক্ট হয়নি। রাত্রি নিজের মনেই যেন বলে উঠল, এটা কি করছিলাম আমি? নিশীথের ড্যাড এখন অসুস্থ, না জানি ওখানে কি পরিস্থিতি, আর আমি এখন। নো ওয়ে রাত্রি, এটা তুমি করতে পারো না। ইউ হ্যাভ টু ডু ওয়েট। নিশীথের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে তোমাকে। কিন্তু যেদিন নিশীথ ফিরবে সেদিনই আমি এই বিষয়ে নিশীথের সাথে কথা বলবো। তার থেকে বেশি দেরি করা সম্ভব নয়। গড, এগুলো কেন হচ্ছে আমার সঙ্গে? প্লিজ সব কিছু ঠিক হয়ে যাক, তুমি তাড়াতাড়ি ফিরে এসো নিশীথ। ড্যাড, তুমি এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে একবার আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ করলে না? এটা কি করে করতে পারো তুমি? এতে তোমার সঙ্গে কথা বলার কি আছে রোহান? আমি কি তোমাকে চিনি না, নাকি তোমার মন বুঝতে পারি না?
তুমি যে রাত্রিকে পছন্দ করো এটা আমার কাছে অনেক আগেই ক্লিয়ার হয়ে গেছিল। স্পেশালি হোলির দিন তোমাকে দেখে আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি তুমি রাত্রিকে কতটা পছন্দ করো। আর সত্যি বলতে তোমাদের দুজনকে একসাথে দেখে আমার খুব ভালো লাগছিল। রাত্রি খুবই ভালো মেয়ে, তোমার জীবনসঙ্গী এবং আমার পুত্রবধূ দুই হওয়ার জন্য একদম পারফেক্ট। তাই আমি দেরি আর না করিনি, মিস্টার বাহুজাকে প্রস্তাবটা করেই ফেললাম। শুভ কাজে দেরি করতে নেই। রাত্রির মতো মেয়ে এখনও সিঙ্গেল রয়েছে বলে যে ফিউচারেও থাকবে এমন তো কথা নেই। দেরি করলে হয়তো আমি প্রস্তাবটা করার আগেই অন্য কেউ প্রস্তাব করতো। আর তুমি জেনে খুশি হবে মিস্টার আহুজা তোমাকে রাত্রির জন্য যথেষ্ট পছন্দ। আমি যখন ওনাকে প্রস্তাবটা করি উনি খুব খুশি হয়েছিলেন। সব তো ঠিকই আছে, তাহলে তোমার কি প্রবলেম? ড্যাড, প্রবলেম আছে, আর সেটা অনেক বড়। তুমি সবার কথা বললে, কিন্তু রাত্রি, হোয়াট অ্যাবাউট হার? কে ওর কথাটা ভেবেছো কি? তুমি তো শুধু আমার কথাটাই ভাবলে। ইয়েস, আই ডু লাইক হার, বাট সেটা ঠিক কতটা স্ট্রং আমি নিজেও এখনও ঠিকমতো জানি না। আর সেটা জানার আগে আমার রাত্রির কাছে কিছু জানার ছিল, যেটা তুমি ইগনোর করে গেছো। তোমার একবারও মনে হয়নি যে রাত্রির লাইফেও কেউ আগে থেকেই থাকতে পারে? তুমি এত তাড়াহুড়ো করে কেন এটা করতে গেলে? ইউ নো ড্যাড, আমি ঠিক করেছিলাম যে রাত্রিকে নিয়ে ডিনারে যাব। সেখানে আমি কথায় কথায় জানতে চাইতাম ওর লাইফে কেউ আছে কি না। যদি উত্তরটা হ্যাঁ হতো তাহলে আমি আমার এই নতুন ফিলিংসগুলোকে কন্ট্রোল করে নিতাম। আর যদি না হতো তাহলে একটু একটু করে বন্ধুত্বের হাত ধরেই অন্য অনুভূতির পথে পা বাড়াতাম। বাট তুমি এই সাডেন একটা ডিসিশান নিয়ে এমন একটা কাজ করলে যে সব মেসড আপ হয়ে গেল ড্যাড। মিস্টার ক্যামরেন সত্যিই এই প্রস্তাবটা করার আগে এত কিছু ভেবে দেখেনি। আসলে ওনার নিজেরও রাত্রিকে সেই শুরুর দিন থেকেই বেশ পছন্দ ছিল। পরে যখন দেখলেন রোয়ানও রাত্রিকে পছন্দ শুরু করেছে, তখন আর এক মুহূর্ত দেরি করতে চাননি। তবে এখন মনে হচ্ছে এতটা তাড়াহুড়ো না করলেই হয়তো ভালো হতো। রাত্রির কথাটাও ভেবে দেখা উচিত ছিল তার। কিন্তু তিনি এটা বুঝতে পারলেন না রোয়ান এতটা কেন রিয়্যাক্ট করছে। তিনি যে সাধারণ একটা বিয়ের প্রস্তাব রেখেছেন এটা তো খুবই স্বাভাবিক একটা ঘটনা। এতে এতটা উত্তেজিত হওয়ার কি আছে? তিনি প্রশ্নটা করেই ফেললেন রোয়ানকে। সবই বুঝতে পারছি রোয়ান, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, এতে তুমি এত হাইপার কেন হচ্ছ? রাত্রির জীবনে যদি অন্য কেউ থাকে, আগে থেকেই থাকে, তাহলে তো সিম্পলি এই প্রপোজালটাও রিজেক্ট করে দেবে। ব্যাপারটা এতটাও ইজি নয় দ্যাট, এতটা সিম্পল নয়। তুমি জানো একটু আগে রাত্রি আমাকে কল করেছিল। কেন? কেন আবার? তোমার এই সাডেন ম্যারেজ প্রপোজালের জন্য। শি ওয়াজ ভেরি আপসেট ড্যাড। ওর কথা শুনে আমি বুঝলাম ও এরকম কিছু একেবারেই এক্সপেক্ট করেনি। আর সবথেকে বড় কথা হলো রাত্রি ভাবছে আমি সব জানি, আমি জেনে শুনে এটা করেছি। রাত্রি খুব রেগে গেছে আমার ওপর। আমাকে খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে আমাকে বিয়ে করা তো অনেক পরের কথা, এখন আমার সঙ্গে তার বন্ধুত্বটুকু রাখবে কি না সেটাও সন্দেহ। কিন্তু এতে এইভাবে রিয়াক্ট করার কি হলো রোয়ান? ওর যদি তোমাকে পছন্দ না হয়ে থাকে তাহলে তো সোজাসুজি না করে দিলেই হতো। কেউ তো আর তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়েটা দিচ্ছি না। এইভাবে রিয়াক্ট করার মতো কোনো প্রয়োজন ছিল না। কারণ তো কিছু নিশ্চয়ই আছে ড্যাড, না হলে অকারণে এরকম কিছু করার মতো মেয়ে রাত্রি নয়। এনিওয়েজ, সেটা কি কারণ, কেন রাত্রি ওভাবে রিয়াক্ট করলো, সেটা পরে আমি রাত্রির সাথে কথা বলে দেখব। বাট ড্যাড, তুমি কিন্তু আর কোনো রকম কথা বলবে না ওদের সাথে। ওকে, তুমি যেটা ঠিক মনে করবে সেটাই করো, আমি আর কিছু বলবো না। রোয়ান মিস্টার ক্যামডেনের কেবিন থেকে বেরিয়ে আবার নিজের কেবিনে ফিরে এলো। রাত্রির ওই রকম আচরণের কারণ সে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছে, তবে সম্পূর্ণরূপে নিশ্চিত নয়। এই মুহূর্তে রাত্রির সাথে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। রোয়ান স্থির করলো পরে রাত্রির সঙ্গে সে কথা বলবে, আর সেটা ফোনে নয়, মুখোমুখি। প্রয়োজন হলে সে রাত্রির ফ্ল্যাটে গিয়ে তার সাথে কথা বলবে। রাত্রিকে এটা জানাতেই হবে যে এসবের কিছুই সে জানতো না। এভাবে রাত্রি তাকে ভুল বুঝবে এটা সে হতে দেবে না। আর যেটা সে অনুমান করছিল সেই হোলির দিন থেকে, সেটাও সত্যি হওয়ার একটা প্রবল আশঙ্কা সে দেখতে পাচ্ছে। যদি সেটা সত্যি হয় তাহলে তার হয়তো একটু হলেও কষ্ট হবে। যতই হোক না কেন, অনুভূতিগুলো এখনও ভালোবাসার রূপ না পেলেও ভালো লাগার আবেশে তো মনটাকে মুড়ে রেখেছে। সেই আবেগটুকুই তো আর তার কাছে অনেকটাই দামি হয়ে উঠেছে। এখন সেই আবেশটুকু হঠাৎ হারিয়ে গেলে একটু কষ্ট হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু রোহান আপাতত নিজেকে নিয়ে খুব একটা ভাবছে না। রাত্রিকে কেন্দ্র করেই তার চিন্তাগুলো জাল বুনে চলেছে। যতক্ষণ না সবটা পরিষ্কার করে রাত্রিকে বলতে পারছে
ততক্ষণ সে কিছুতেই শান্ত হতে পারছে না, মনটাকে কিছুতেই শান্ত করতে পারছে না। কিন্তু কিছু করার নেই, একটু অপেক্ষা তো তাকে করতেই হবে। রোহান ফোনটা তুলে একটা ছোট্ট বার্তা রাত্রিকে পাঠিয়ে দিল। আপাতত এইটুকুই সে করতে পারবে। ঘড়ির কাঁটা তার নিয়ম মেনে অবিশ্রান্ত ছন্দে ঘুরেই চলেছে। রোজের মতোই দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমেছে পৃথিবীর বুকে। রাত্রি এখনও নিজেকে ঘরবন্দি করেই রেখেছে। এমনকি অনিশা দেবী দুপুরে খেতে ডাকলেও রাত্রি না করে দিয়েছে। অসম্ভব রাগে যেন রাত্রির মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। রোহানের সাথে কথা বলার পর, না রোহানকে কথা শোনানোর পর, নিশীথকে ফোন করতে গিয়েও শেষ পর্যন্ত করেনি। ফোনটা সোফায় ছুঁড়ে দিয়ে বিছানায় এসে চুপচাপ শুয়ে পড়েছিল রাত্রি। এখন যেন তার সব রাগ ক্ষোভগুলো তার দু চোখ বেয়ে নেমে এসেছিল। কিসের একটা অব্যক্ত বেদনায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল তার অন্তরটা। রাত্রি নিজেও বুঝতে পারেনি কিসের এই বেদনা। কখন যেন চোখ দুটো লেগে এসেছিল। হয়তো হঠাৎ বয়ে যাওয়া এই ঝড়ে রাত্রির মনটা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই কিছুটা ঘুমিয়ে পড়েছিল রাত্রি। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বটা সকলের খুবই ভালো লেগেছে। আগামীতে খুব সুন্দর হতে চলেছে। যখন এইসব বিয়ের প্রস্তাব সম্বন্ধে নিশীথ জানতে পারবে, তখন নিশীথের কী রিয়াকশান হয়, আদৌ ওদের সম্পর্কের কী পরিণতি হয়, দারুণ হতে চলেছে। শুনতে থাকুন এবং পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং টুইস্ট আসতে চলেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। মতামত করে জানাবেন কেমন লাগছে। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।